নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। আজকের এপিসোডটি চট্টগ্রাম নিয়ে, পার্বত্য চট্টগ্রাম। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়, কারণ আজ আমরা আলোচনা করব বাংলাদেশের একটি অত্যন্ত কৌশলগত অঞ্চল পার্বত্য চট্টগ্রাম নিয়ে। অনুরোধ জানিয়ে রাখি, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অশান্তির পথে পার্বত্য চট্টগ্রাম। গত কয়েকদিনে ঘটেছে এবং ঘটছে অস্বাভাবিক কিছু ঘটনা। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান মাত্র 3.5 মাসের মধ্যে পদত্যাগ করেছেন। সরকারিভাবে বলা হচ্ছে শারীরিক অসুস্থতা, কিন্তু রাজনৈতিক মহলে আলোচনা অন্যদিকে। কেউ শারীরিক অসুস্থতার কথা বিশ্বাস করছেন না। আজকের এই এপিসোডে আমরা দেখব পার্বত্য চট্টগ্রামের ইতিহাস কি, শান্তি চুক্তি কিভাবে হলো, কেন আবার অশান্তি ফিরে এলো এবং এই সমস্যার প্রতিক্রিয়া কি হতে পারে ভারতের পক্ষ থেকে। প্রথমে আসি ইতিহাসের দিকে। অবশ্যই জানতে হবে পার্বত্য চট্টগ্রামের অশান্তির মূল সূত্রপাত কবে থেকে। 1975 সাল থেকে 1981 সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন জিয়াউর রহমান। তার আমলেই পার্বত্য চট্টগ্রামে একটি বিতর্কিত নীতি চালু করা হয়, যা নাগরিকরা বলে থাকেন নিরাপত্তা চশমার নীতি। এই নীতির মূল কথা ছিল পার্বত্য চট্টগ্রামের জনবিন্যাস পরিবর্তন করা, সমতল থেকে মুসলিম বসতি স্থাপন করা। এতে করে পার্বত্য জেলাগুলোর আদিবাসী জনসংখ্যার ওপর তীব্র প্রভাব পড়ে যায়। এই নীতির ফলে কি হয়েছিল? পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠী, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান, এই 3 জেলায় প্রধান পাহাড়ি জনগোষ্ঠীগুলো হলো চাকমা, মারমা, ত্রিপুরা, তাঞ্চা এবং ম্রো। এই অঞ্চলে ছোট বড় মিলিয়ে মোট 13টি আদিবাসী বা নৃগোষ্ঠী সম্প্রদায় বসবাস করে। প্রধান জনগোষ্ঠীর পাশাপাশি পার্বত্য অঞ্চলে বসবাসরত অন্যান্য ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো হলো বম, পাংখোয়া, খুমি, লুসাই, খিয়াং, চাক, মুরাং ও গুর্খা। জিয়াউর রহমানের ওই নীতির ফলে এদের মধ্যে তীব্র আতঙ্ক, অসন্তোষ তৈরি হয়, কারণ তারা মনে করলেন তারা এখন নিজের দেশেই পরবাসী হয়ে পড়ছে। এই অসন্তোষ থেকেই জন্ম নেয় একটি রাজনৈতিক সংগঠন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা সংক্ষেপে PCJSS, যাকে বলা হয় আরও সংক্ষেপে JSS। JSS গঠিত হয় 1973 সালে, কিন্তু তাদের সশস্ত্র শাখা শান্তি বাহিনী গড়ে ওঠে পরবর্তীতে। আর এই শান্তি বাহিনী রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করে দেয়। সংক্ষেপে বন্ধুরা, পার্বত্য চট্টগ্রামের অশান্তির মূল সূত্রপাত জিয়াউর রহমানের আমলের জনবিন্যাস পরিবর্তন নীতি থেকে। এবার আসি পরবর্তী পর্বে। 1997 সাল, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1997 সালের 2রা ডিসেম্বর শেখ হাসিনার সরকার এবং JSS-এর মধ্যে স্বাক্ষরিত হয় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। এই চুক্তির মূল উদ্দেশ্য কী ছিল? পার্বত্য অঞ্চলে দীর্ঘ 19 বছর ধরে চলা সশস্ত্র সংঘাতের অবসান ঘটানো, পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার স্বীকার করে নেয়া, আঞ্চলিক পরিষদ গঠন করা। চুক্তিতে মোট 72টি ধারা ছিল। এগুলোর মধ্যে ছিল আঞ্চলিক পরিষদ গঠন, ভূমি অধিকার, সাংস্কৃতিক অধিকার, স্থানীয় প্রশাসনিক ক্ষমতা প্রদান এবং সশস্ত্র সংগঠনগুলোর আত্মসমর্পণ। চুক্তির পর কী হয়েছিল? JSS এবং অন্যান্য সশস্ত্র সংগঠনগুলো তাদের আত্মসমর্পণ করে এবং তাদের অস্ত্র সমর্পণও করে। সংঘাত বন্ধ হয়, পার্বত্য অঞ্চলে তুলনামূলক শান্তি ফিরে আসে।
এবার আসি বর্তমানে। 2009 জানুয়ারি থেকে 2024 5ই আগস্ট পর্যন্ত প্রায় 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এই 15 বছরে পার্বত্য চট্টগ্রামে কি হয়েছিল? প্রথমত, বড় কোনো সশস্ত্র সংঘাত হয়নি। চুক্তির পরবর্তীকালে পার্বত্য অঞ্চলে তুলনামূলক শান্তি বজায় ছিল। দ্বিতীয়ত, চুক্তির 72টি ধারার 69টি বাস্তবায়িত হয়েছে বলে সরকার দাবি করেছিল এবং সরকারের এই দাবির বড় কোনো বিরোধিতা হয়নি। তৃতীয়ত, আঞ্চলিক পরিষদ গঠিত হয়, যদিও 25 বছর ধরে নির্দিষ্ট বিধিমালা ছাড়াই কাজ চলছে বলে সমালোচনাও ছিল, তবুও সেটা মন্দের ভালো ছিল। অন্তত মূলবাসীদের গ্রহণযোগ্য একটা ফোরাম ছিল। অর্থাৎ আওয়ামী লীগের আমলে পার্বত্য চট্টগ্রাম তুলনামূলকভাবে শান্ত ছিল, বড় কোনো অশান্তি হয়নি। চুক্তির অধিকাংশ ধারাও বাস্তবায়িত হয়েছিল। এবার আসি বর্তমান পরিস্থিতিতে। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলো। তারপর যে অস্থায়ী সরকার গঠিত হয় সেটা মূলত মুসলিম মৌলবাদী শক্তির নেতৃত্বে। তারা আওয়ামী লীগ প্রশাসনের যে মূলবাসীদের সঙ্গে সমন্বয় রেখে চলার মানসিকতা ছিল, সেটা এই নতুন সরকারের সঙ্গে যারা ছিল তাদের ছিল না। ফলে একের পর এক দ্বন্দ্ব শুরু হয় প্রায় তৎক্ষণাৎ। অশান্তির ঘটনা ঘটতে থাকে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের সময় থেকেই পার্বত্য চট্টগ্রামে নতুন করে অশান্তি শুরু হয়। 2024 সালের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর খাগড়াছড়ি, দিঘিনালা, রাঙামাটিতে সংঘাত, সহিংসতা, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটতে শুরু করে। স্থানীয়দের দাবি, পার্বত্য শান্তি চুক্তির সঠিক বাস্তবায়ন না হলে এই অঞ্চলে স্থায়ী শান্তি আসবে না। যে শান্তি এসেছিল কিছুটা শেখ হাসিনার সময়, সেটা চলে যায়। এই অশান্তির সময়েই গঠিত হয় তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। এখানে আসে আজকের এপিসোডের অন্যতম মূল বিষয়। সরকার গঠনের 3.5 মাসের মাথায় 1 জুন 2026, 3 দিন আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেন। সরকারি বিবৃতি বলছে শারীরিক অসুস্থতার কারণেই তার পদত্যাগ, কিন্তু রাজনৈতিক মহলে অন্য আলোচনা। প্রথম সংশয় কি, সরকারের এই বক্তব্য কেন মানা যাচ্ছে না? কারণ দীপেন দেওয়ান পার্বত্য চুক্তির বাস্তবায়নে আন্তরিক ছিলেন। তিনি জেএসএস প্রধান সন্তু লারমার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের আলোচনার পক্ষে ছিলেন, কিন্তু বিএনপি এটা চায়নি। বিএনপি সমঝোতা চায় না, সমন্বয় চায় না, বিরোধ চায়। দ্বিতীয় সংশয়, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন সুপারিশকে কেন্দ্র করে দ্বন্দ্ব। বিএনপির এক কেন্দ্রীয় নেতা প্রকাশ্যে বলেছেন দীপেন দেওয়ানের ইচ্ছার বিরুদ্ধে তার পদত্যাগপত্র আদায় করা হয়েছে। তৃতীয় সংশয়, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে অপাহাড়ি প্রতিমন্ত্রী নিয়োগের বিরুদ্ধে আন্দোলন। এটা এই প্রথম করা হলো। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন পক্ষ তারা দাবি করেছে অপাহাড়ি প্রতিমন্ত্রীকে প্রত্যাহার করে পাহাড়ি প্রতিমন্ত্রী নিয়োগ করতে হবে। সুতরাং বন্ধুরা, দীপেন দেওয়ানের পদত্যাগ কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি বিএনপি সরকারের মূলবাসীদের বিরুদ্ধে সেই জিয়াউর রহমানের অবস্থানেরই বহিঃপ্রকাশ। বিএনপি ঐতিহাসিকভাবে মূলবাসীদের বিরুদ্ধে, আর তাই মন্ত্রীকে পদত্যাগে বাধ্য করা হলো। এই অভিযোগ আদৌ অমূলক নয়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই যে পার্বত্য চট্টগ্রামের এই যে অশান্তির আগুন জ্বলে উঠছে, এখানে ভারতের ভূমিকা কি হবে এবং ভারত কিভাবে এর প্রতিক্রিয়া দেবে বা করবে। পার্বত্য চট্টগ্রাম অশান্ত হলে ভারত সরাসরি প্রভাবিত হয়। কেন? প্রথম কারণ, পার্বত্য চট্টগ্রাম ভারতের ত্রিপুরা, মিজোরাম এবং আসাম রাজ্যের সঙ্গে সীমান্ত জুড়ে অবস্থিত। অস্থিরতা হলে
তা সরাসরি ভারতের সীমান্ত নিরাপত্তাকে প্রভাবিত করে, সেই সঙ্গে উদ্বাস্তু ঢল প্রবাহিত হয় ভারতের দিকে। দ্বিতীয় কারণ, চট্টগ্রাম বন্দর এটি বাংলাদেশের সবচেয়ে বড় বন্দর। এই বন্দর বাংলাদেশে চীনের প্রবেশ পথ। বাংলাদেশ এই বন্দর নিয়ে ভারতকে অবিরাম ভয় দেখিয়েছে, গত প্রায় 2 বছর ব্ল্যাকমেল করেছে। মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে বলে এসেছিলেন, উই আর দ্য গার্ডেন অফ দ্য ওশান। চীনকে নিমন্ত্রণ দিয়েছিলেন, তোমরা এখন এই জায়গা দিয়ে বাংলাদেশে এসো, দখল করো ভারতের 7 সিস্টার্স। ভয় দেখায় বাংলাদেশ চীনকে দিয়ে শিলিগুড়ি করিডর বা ভারতের চিকেন স্নেককে বিচ্ছিন্ন করে 7 সিস্টার্সকে কেড়ে নেবে। অথচ বাংলাদেশের নিজের একটা নয়, দুটো চিকেন স্নেক আছে। এসেই কাঁচের ঘরে থেকে অন্যের ঘরে ঢিল মারতে নেই সেই গল্প। বাংলাদেশের চিকেন স্নেক দুটো, একটা উত্তরে আর একটা দক্ষিণে। দক্ষিণেরটা চট্টগ্রামের মুখে, ত্রিপুরা থেকে সমুদ্রের খুব কাছে, মাত্র 20 কিলোমিটার। কেটে দিলে পুরো চট্টগ্রাম বিচ্ছিন্ন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ভারতের নজর আছে বাংলাদেশের 2 চিকেন স্নেকের ওপরে। এই চিকেন স্নেক যদি কেটে যায়, অর্থাৎ যদি পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা হয় এবং চট্টগ্রাম বন্দর বন্ধ হয়ে যায়, তাহলে ভারত তার নিজের স্বার্থে এদিকে নজর দেবে। আর সেটা দিলে বাংলাদেশের খেল খতম, পয়সা হজম। পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা ভারতের জন্য গুরুতর হুমকি। 2 দেশের এখন যে সম্পর্ক, এবং সম্পর্ক যেভাবে ক্রমশ খারাপের দিকে চলেছে, তাতে ভারত যদি চট্টগ্রাম নিয়ে কোনো নির্ণায়ক পদক্ষেপ নেয়, তাহলে অবাক হওয়ার কিছু নেই। সুতরাং বন্ধুরা, ভারত পার্বত্য চট্টগ্রামের ঘটনাগুলো সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। আর অশান্তি যদি বাড়তে থাকে, ভারত ব্যবস্থা নিতে বাধ্য হতেও পারে, এবং সেটা করবার জন্যে ভারত তৈরি। ভারত ত্রিপুরা থেকে সমুদ্র অবধি মাত্র 20 কিলোমিটারের দখল নিলেই পুরো চট্টগ্রাম বিচ্ছিন্ন। গার্ডিয়ান অফ ওশান তখন দেশ ছেড়ে বেরোবার পথ পাবেন না। তারেক রহমানের মনে রাখা উচিত, ভারত এখন আর নরম সরম রাষ্ট্র নয়, ব্যানানা স্টেট নয়। তার প্রমাণ অপারেশন সিন্দুর। ঘর মে ঘুষকে মারেঙ্গে, মোদি বলেছেন, এবং তা করেছেন কাজে। সুতরাং পার্বত্য চট্টগ্রামে আগুন লাগাবার আগে তারেক রহমান ও তার জামাতি বন্ধুরা একবার নয় 10 বার ভাবুন। মনে রাখবেন, ভারত কিন্তু নজর রেখেছে। মিস অ্যাডভেঞ্চার কিন্তু অনেক সময় অনেক মূল্য আদায় করে। ইতিহাসে তার অনেক উদাহরণ আছে, তাই নাকি? ধন্যবাদ।